একজন কাউন্সিলরকে কিডন্যাপ এবং খুনের হত্যায় দুইজন লোককে অ্যারেস্ট করা হয়। সব প্রমাণ পাওয়ার পরে সেই দুইজনকে যাবজ্জীবন জেলও দেওয়া হয়। কিন্তু 10 বছর পরে আবারও সেই কেসটা রিওপেন হয়। কিন্তু কেন? অন্যদিকে 10 বছর পরে সেই কেসটা রিওপেন হওয়ার পরে বিভিন্ন রহস্য বের হয়ে আসতে থাকে। আর এরপরে দেখা যায় সেই কেস থেকে আরও একটি খুনের রহস্য উন্মোচন হয়। তো কি ছিল সেই রহস্য, আর কিভাবে একটা খুনের সাথে অন্য একটি খুন জড়িয়ে ছিল, আর সেটা কারা খুঁজে বের করে, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি ফাইন্ডার। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মের গল্প, এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে একটি সেমিনার দেখানো হয়, যেখানে লয়ের স্টুডেন্টরা সবাই ছিল, আর সেখানে একজন ক্রিমিনোলজিস্ট ছিল যার নাম ছিল দিলীপ। দিলীপকে বলা হয় সব স্টুডেন্টের সাথে কথা বলার জন্য, তাদের কিছু বলার জন্য। তখন দিলীপ সেখানে আসে এবং সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা আমার কাছ থেকে কি জানতে চাও। সবাই তাকে বলে আপনি খুশি হয়ে যেটা বলবেন আমরা সেটাই শুনবো। দিলীপ বলে ঠিক আছে, ল পড়ার পরে তোমরা কে কি হতে চাও, কে কি করতে চাও সেটা আমাকে বলো। তখনই দিলীপ আর পল্লবী নামের দুইজন স্টুডেন্ট হাত তোলে, আর তারা বলে আমরা একটা এজেন্সি খুলতে চাই, কারণ ইন্ডিয়াতে এমন অনেক অপরাধী রয়েছে যারা কোনো অপরাধ করা ছাড়াই জেল খাটছে, আর এই জিনিসটা এখন একেবারেই কমন হয়ে গেছে। আমি সেই সব লোকদের উদ্ধার করতে চাই। আসল অপরাধীদের শাস্তি থেকে বাঁচানোর জন্য কিছু নিরপরাধ মানুষদের অপরাধী সাজিয়ে তাদের জেলে পাঠিয়ে দেয়, তাদের জীবনটা ধ্বংস করে দেয়। আর সেই সব লোকদের উদ্ধার করার জন্য আমরা কাজ করব। আমেরিকাতেও এমন অনেক এজেন্সি রয়েছে যারা এমন নিরপরাধ মানুষদের খুঁজে বের করে, আর তাদের জন্যই তারা কেস লড়ে। আমেরিকায় এরকম একটা এজেন্সির নাম হচ্ছে ইনোসেন্স, আর আমি সেখান থেকেই উৎসাহ পেয়েছি। বিনোদের প্ল্যান শোনার পরে দিলীপ তার প্রশংসা করে আর বলে হ্যাঁ, এই আইডিয়াটা খুবই ভালো, কারণ আইনে লেখা আছে কোনো নিরপরাধ মানুষ যাতে শাস্তি না পায়। 1992 সালে তিরুপতিতে ঠিক এমনই একটা ঘটনা ঘটে। সেই ঘটনা সম্পর্কে কি তোমরা জানো? দেখা যায় অনেক স্টুডেন্টরা একে অপরের সাথে কথা বলে, অর্থাৎ তারা এই বিষয়টা জানে না, কিন্তু বিনোদ সেই বিষয়টা জানতো। তাই দিলীপ বিনোদকে সেই ঘটনাটা সবাইকে বিস্তারিতভাবে বলতে বলে। বিনোদ একটা পেন ড্রাইভ নিয়ে এসেছিল, সেটার মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে সবাইকে দেখাতে থাকে আর ঘটনা বলতে থাকে। 1992 সালের ঘটনা। তিরুপতিতে বাড়িতে একটি মহিলার খুন হয়ে যায়, কিন্তু খুনটি কে করেছে কেউ জানতো না। পুলিশরা অনেক ইনভেস্টিগেশন করেও সেই খুনিকে আর ধরতে পারে না। তার ফলে পুলিশ একটা সময় একজন নিরপরাধ মানুষকে সেই খুনের আসামি হিসেবে জেলে বন্দি করে ফেলে। কিন্তু সেই লোকটা বারবার বলছিল যে সে খুনটা করেনি, এই জন্য পুলিশ তাকে প্রচণ্ড টর্চার করে আর তাকে জোর করে স্বীকার করে নিতে বলে যে সেই খুনটা করেছে। আর যে মহিলাটি মারা গেছে বা খুন হয়েছে সেই মহিলাটি তার স্ত্রী। লোকটা যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, পুলিশরা তাকে অসহনীয় টর্চার করে। কয়েকদিন এমন অসহনীয় টর্চার সহ্য করতে না পেরে সেই লোকটা অবশেষে স্বীকার করে নেয় এই মহিলাটি আমার স্ত্রী আর আমি তাকে খুন করেছি। পুলিশরা লোকটির বয়ান রেকর্ড করে তার নামে চার্জশিট দাখিল করে এবং তাকে আদালতে পাঠিয়ে দেয়। কিন্তু আদালতে সেই লোকটার আসল স্ত্রী চলে আসে। তখন আদালতের সবাই অবাক হয়ে যায়, এই মহিলাটি যদি এই লোকটার ওয়াইফ হয় তাহলে যে খুন হয়েছে সে কে? তখনই আদালত নির্দেশ দেয় অন্য একটি পুলিশ টিমকে এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। তখন পুরো ইনভেস্টিগেশন শেষ করার পরে দেখতে পায় সেই মহিলাটিকে এই লোকটি খুন করেনি, আর এই লোকটি নিরপরাধ। পুলিশরা তাকে জোর করে স্বীকার করিয়েছে। সেই লোকটা হয়তোবা বেঁচে গিয়েছে, কিন্তু এমন অনেক ঘটনা রয়েছে, এমন নিরপরাধ অনেক মানুষ বিনা অপরাধে জেল খাটছে, তাদের জীবন ধ্বংস করে ফেলছে। এভাবেই বিনোদ সেখানকার সবাইকে এই ঘটনার বিবরণটি দিতে থাকে। বিনোদ আর পল্লবীর আইডিয়াটা দিলীপের এতটাই ভালো লাগে যে সেমিনার শেষ করে সে তাদের সাথে পার্সোনালি দেখা করে আর বলে তোমরা যে কাজটা শুরু করতে চাইছো সেটার জন্য যদি কোনো প্রয়োজন হয় বা কোনো সাহায্য দরকার হয় আমার সাথে দেখা করবে। দিলীপ তার ভিজিটিং কার্ডটা তাদের দেয়। কিছুদিন পরেই বিনোদ আর পল্লবী তাদের সেই এজেন্সিটা খুলে ফেলে, যেটার নাম দেয় ফাইন্ডিং এজেন্সি প্রাইভেট ডিটেকটিভ। আর এই কাজটাতে বিনোদ আর পল্লবীর বন্ধুরাও তাদের খুব সাহায্য করে। তারা ছোট পরিসরে এই জায়গা নিয়ে এই এজেন্সিটা শুরু করে। এরপরে তারা এই ধরনের কেস খোঁজা শুরু করে, কিন্তু কয়েকদিন কেটে যাবার পরেও তারা সেই ধরনের কোনো কেসই খুঁজে পায় না। এছাড়া তারা এই ধরনের কেস খোঁজার জন্য পরিচিত জেলারের সাহায্যও নেয়। জেলার তাদের বিভিন্ন ধরনের কেস দিতে থাকে, কিন্তু বিনোদ আর পল্লবী যে ধরনের কেস খুঁজে বেড়াচ্ছিল, যে কোনো নিরপরাধ মানুষ বিনা অপরাধে জেল খাটছে
তারা ওই ধরনের কোনো কেস খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে দেখা যায় তাদের কাছে যেসব কেস আসছিল সেগুলো সেই ধরনের কেস নয়, ছোটখাটো ফ্রডের কেস ছিল। বিনোদ আর পল্লবী একে অপরকে ভালোবাসতো। তারা একদিন বসে তাদের এজেন্সির ব্যাপারে কথা বলছে হয়তোবা তারা এখানে এই এজেন্সিটা দিয়ে ভুল করেছে। তাদের এজেন্সির ব্যাপারে কেউ তেমন জানেই না, আর তারা যেটা ভেবেছিল ওই ধরনের কোনো কেসই পাচ্ছে না। বিনোদ তাকে সান্ত্বনা দিতে থাকে যে আরেকটু ধৈর্য ধরো, হয়তোবা কেস আসতে লেট হচ্ছে, কিন্তু তারা অবশ্যই কেস পাবে। অন্যদিকে মাছের বাজারে একটি মেয়েকে বসে পেপার পড়তে দেখা যায়, আর পেপারে তারা বিনোদ আর পল্লবীর তাদের সেই ফাইন্ডার এজেন্সির বিজ্ঞাপনটা পড়ছিল। সেখানে দেখার পরেই সেই নাম্বারে কল করে মেয়েটি বিনোদকে বলে, আপনাদের এজেন্সির নিউজটা আমি পেপারে দেখলাম, আমার বাবা নিরপরাধ, আমার নাম রুবি আর আমার বাবার নাম পিটার, আর সে কোনো অপরাধ না করেও গত 10 বছর ধরে সাজা কাটছে জেলে, প্লিজ আমার বাবাকে আপনারা ছাড়িয়ে নিন। তখনই বিনোদ মেয়েটিকে সেখানে আসতে বলে, অর্থাৎ তাদের এজেন্সিতে। রুবি সমুদ্রের তীরে বসবাস করত। মন খারাপ করে তাকে সমুদ্রের তীরে বসে থাকতে দেখা যায়। তখনই তার জীবনের ঘটনা দেখানো হয় অতীতের, যেখানে রুবি একা ছিল না, তার সুন্দর একটি ফ্যামিলি ছিল। তার বাবা পিটার আর তার চাচা আয়ান, তারা খুবই সুখী পরিবার ছিল। সমুদ্রে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত, আর রুবিকে তার বাবা মা প্রচণ্ড ভালোবাসত। একটি কেসে রুবির বাবা পিটার এবং তার চাচা আয়ান জেলে, আর রুবি এখন একাই রয়েছে। এরপরে রুবিকে দেখা যায় সেই ফাইন্ডার এজেন্সিতে চলে আসে। রুবি সেখানে আসার পরে বিনোদকে বলে, আমি আপনাকে ফোন করেছিলাম, আমার বাবা পিটার বিনা অপরাধে 10 বছর জেল খাটছে, প্লিজ আপনারা ওনাকে ছাড়িয়ে নিন। বিনোদ বলে, ঠিক আছে, শুরু থেকে কি কি হয়েছে আমাকে খুলে বলো, সব কিছু। রুবি তার গল্প বলতে শুরু করে। কিছু বছর আগে রুবির বাবা পিটার সমুদ্র থেকে মাছ ধরে বিক্রি করে মোটামুটি ভালো টাকা ইনকাম করছিল। তাই সে ভাবতে থাকে তার মেয়ে রুবির বিয়ে দেওয়ার জন্য সে কিছু টাকা জমাবে। এই জন্য সে একটি কোম্পানি বেছে নেয় আর সেখানে তার টাকাগুলো ইনভেস্ট করে। কিন্তু সেই কোম্পানিটি ছিল ফ্রড, কিন্তু এটা রুবির বাবা জানতো না। পিটার প্রত্যেক মাসে কিছু টাকা সেই কোম্পানিতে জমা দিতে থাকে, আর সেই কোম্পানির রুলস ছিল কয়েক বছর সেই টাকা রাখার পরে সেই টাকাটা পুরোপুরিভাবে ডাবলভাবে পিটারকে ফেরত দেওয়া হবে। আর পিটার এতে খুবই খুশি ছিল, কারণ এই টাকা দিয়ে সে তার মেয়ে রুবির একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারবে। এদিকে পিটার খুবই সহজ সরল লোক ছিল। সে চাইতো তার আশেপাশের মানুষের সবার ভালো হোক। সে যেহেতু সুখে আছে বা ভালো কিছু করছে, তার আশেপাশের মানুষরাও তাই করুক। তাই পিটার তার আশেপাশের সবাইকে সেই কোম্পানিটির ব্যাপারে বলে আর উৎসাহ দেয় যাতে তারাও সেই কোম্পানিতে টাকা রাখে এবং কিছুদিন পরে সেটা ডাবল ফেরত পাবে, যেগুলো দিয়ে তারা তাদের অনেক সমস্যা দূর করতে পারবে। পিটারের কথা শুনে সেই মহল্লার সব লোকেরাই সেই চিটফান্ড কোম্পানিতে টাকাগুলো ইনভেস্ট করতে থাকে। এভাবে দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একদিন পিটারের কাছে খবর আসে সেই চিটফান্ড কোম্পানি মানুষের টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। যেহেতু মহল্লার সবাই পিটারের কথা শুনেই সেই চিটফান্ড কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল, আর সবাইকে পিটার এটাই বলেছিল ইনভেস্ট করার জন্য, তাই সবাই ভাবতে থাকে পিটার হয়তো সেই কোম্পানির দালাল, আর পিটার এইসব কিছু জানতো। পিটার ইচ্ছে করেই সবাইকে সেখানে টাকাগুলো ইনভেস্ট করিয়ে সর্বশান্ত করে দিয়েছে। আসলে একটা কথা আছে, সবসময় সবার উপকার করতে নেই। এক্ষেত্রে পিটারের ক্ষেত্রে তাই হয়েছে। পিটার নিজেও জানতো না সেই কোম্পানিটা ফ্রড ছিল। সে সবার ভালোর জন্য সবাইকে বলেছিল, কিন্তু সবাই এখন তাকে ভুল বুঝছে। সবাই পিটারের বাড়ি এসে ঝগড়া করতে থাকে, তাকে অপমান করতে থাকে, আর বলে তার কথায় যেহেতু টাকাগুলো রেখেছিল তাই তাকেই ফেরত দিতে হবে। এই নিয়ে তারা অনেক উত্তেজিত হয়ে পড়ে। অন্যদিকে পিটার এগুলো দেখে একেবারেই থমকে যায়। সে কি করবে বুঝতে পারে না। যদিও তার ভাই আয়ান কিছু টাকা দিয়ে মানুষকে শান্ত করে, কিন্তু তারা সব টাকাই চাইছিল। এই জন্য পিটার অবশেষে তাদের কাছে হাত জোর করে সময় চায় আর বলে, আমাকে কিছুটা দিন সময় দিন, আমি নিজে আপনাদের টাকা পরিশোধ করে দেব। সেই মহল্লার সবাই পিটারের সাথে একমত হয় এবং তাকে সময় দেয়। তারা সবাই হিসাব করে দেখে সেখানে টোটাল 7 লাখ টাকা হয়েছে, অর্থাৎ পিটারকে 7 লাখ টাকা পরিশোধ করতে হবে। পিটার বুঝতে পারে না এত টাকা সে কোথা থেকে পাবে। অবশেষে তার জীবিকা নির্বাহের একমাত্র উৎস সেই নৌকাটাও সে বিক্রি করে দেয়, আর সেখান থেকে মাত্র তারা 2 লাখ টাকা পায়। আর সেই বোটটা যেহেতু পিটার এবং রায়ান দুজনেরই ছিল, তাই টাকাটাও দুজনের, অর্থাৎ দুজনেরই 1 লাখ 1 লাখ করে। কিন্তু তারপরেও পিটার আর রায়ান দুজন মিলেই সেই 2 লাখ টাকা মহল্লার লোকদের দিয়ে দেয় এবং তাদের আরও কিছুদিন সময় দিতে বলে, যাতে করে পিটার পুরো টাকাটা পরিশোধ করতে পারে। পিটার একেবারে হতাশ হয়ে পড়ে। বাকি 5 লাখ টাকা সে কোথা থেকে ইনকাম করবে? এখন তার ইনকামও বন্ধ। কিছুদিন চলে যাওয়ার পরে পিটার তার ওয়াইফকে বলে, আমরা যত পরিশ্রমই করি না কেন, যত চেষ্টাই করি না কেন, 5 লাখ টাকা আমরা জোগাড় করতে পারবো না।
আমাদের কাছে এখন একটাই রাস্তা খোলা রয়েছে, অন্যজনের অপরাধ নিজের কাঁধে নিয়ে আমাকে জেলে যেতে হবে। শুধু আমাকে নয়, আমাকে আর রায়ানকে। আর আমরা যেহেতু 6 মাস জেলে চলে যাব, 6 মাস পরে তুমি একটা ভালো উকিল দেখে আমাদের ছাড়িয়ে নিয়ে আসবে। আর যেহেতু 6 মাস আমরা জেলে থাকবো, তাই মহল্লার কোনো লোক এসেই আমাদের কাছে টাকা চাইতে পারবে না। এছাড়া এই 6 মাস জেলে থাকার কারণে আমাদের অন্য একজন লোক 5 লাখ করে দুইজনকে 10 লাখ টাকা দেবে, যার ফলে 5 লাখ টাকা দিয়ে আমরা মহল্লার লোকদের ঋণ পরিশোধ করে দেব। বাকি 5 লাখ টাকা দিয়ে আমরা আরও একটি বোট কিনে আবারও আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। রুবির মা প্রথমে রাজি না হলেও অবশেষে রাজি হয়। এদিকে দেখা যায় পিটার এবং রায়ান একটি খুনের কেসে জেলে চলে যায়। আদালতে সাক্ষী দেয় যে তারাই খুনটা করেছে। কিছুদিন পরে অর্থাৎ 6 মাস পরে রুবির মা একজন উকিল হায়ার করে তাদের দুজনকে বেলে ছাড়িয়ে নিয়ে আসার জন্য, কিন্তু দেখা যায় সেই উকিল তাদের বেল করিয়ে দিতে পারে না। উকিল রুবির মাকে বলতে থাকে এই কেসে বেল না পাওয়ার কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে একটা খুনের কেস, অন্য কোনো কেস নয়। দ্বিতীয় কারণ হচ্ছে তাদের বেল দেওয়ার মতো সেই উকিলের কাছে পুক্ত কোনো প্রমাণ ছিল না, যেগুলো দিয়ে সেই উকিল পিটার এবং রায়ানকে নির্দোষ প্রমাণ করতে পারে। এই জন্য সেই উকিল আরও কিছুটা সময় চায় এবং টাকাও চায়। অন্যদিকে কোর্টে পিটার এবং রায়ানের কেসটা চলছিল। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই বেল পায় না। সেই উকিল কোনোভাবেই তাদের বেল দিতে পারে না। রুবি বিনোদকে বলতে থাকে পরে তারা সেই উকিলের কাছে জানতে পেরেছিল যে খুনের কেসটাতে জেলে গিয়েছিল সে একজন কাউন্সিলর ছিল, যার ফলে তারা কোনোভাবেই আর বেলটা পায় না। এভাবে কয়েক বছর চলে যাওয়ার পরে রুবি এবং তার মার বিশ্বাস হয়ে যায় যে তার বাবা আর চাচা কখনোই বেলে বাইরে আসতে পারবে না। এদিকে তাদের সংসারের অবস্থাও নাজেহাল ছিল। দুঃখ, দুর্দশা, দারিদ্রতা সবকিছুই তাদের ঘিরে ধরেছিল। অন্যদিকে মহল্লার মানুষ তারপরেও তাদের কাছে এসে টাকা চাইতে থাকতো। এতে করে রুবি এবং তার মা অতিষ্ঠ হয়ে পড়ে। অবশেষে বাধ্য হয়ে তারা একদিন সিদ্ধান্ত নেয় তারা সুইসাইড করবে। খাবারের সাথে বিষ মিশিয়ে তারা খেয়ে সেখানেই সুইসাইড করে। কিন্তু তখনই দেখা যায় তার বাড়িতে একজন লোক এসেছিল। সেই লোক তাদের এই অবস্থা দেখার পরে সেখান থেকে চলে যায় এবং তাদের হসপিটালে নেয়। হসপিটালে নেওয়ার পরে ডক্টররা রুবিকে বাঁচাতে পারলেও তার মাকে বাঁচাতে পারে না। এদিকে আরও কয়েক বছর যাওয়ার পরে অর্থাৎ 2017 সালে তার চাচা জেলেই মারা যায়। জেলের ভেতরে থাকাকালীন তার কিছু রোগ হয়, আর সেই রোগের জন্যই সে জেলের ভেতরেই মারা যায়। রুবি কেঁদে কেঁদে বলতে থাকে আমি সবাইকে হারিয়েছি, আমার মা, আমার চাচা, সবাইকে। আমার এখন ভয় হচ্ছে আমার বাবাও হয়তোবা চলে যাবে। আমি চাই আমার বাবা বাইরে বের হয়ে আসুক, আর তার জীবনের শেষ কয়েকটা দিন আমি তার সাথে কাটাতে চাই। রুবি বিনোদকে রিকোয়েস্ট করে যে করেই হোক তার বাবাকে যেন জেল থেকে বের করে নিয়ে আসে তারা। বিনোদ রুবিকে কথা দেয় তার বাবা যদি সত্যিই নিরপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে তারা বের করে নিয়ে আসবে। রুবি সেখান থেকে চলে আসে। অন্যদিকে বিনোদ এবং পল্লবী পিটারের কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে। বিনোদ আর পল্লবী চলে যায় সেই মহল্লাতে এবং সেখানে তারা পিটারের সেই কেসটা নিয়ে কথা বলতে থাকে। কিন্তু মহল্লার বেশিরভাগ লোকই সেই কেসটা নিয়ে কথা বলতে নারাজ ছিল, কারণ পিটার তাদের টাকা মেরে গেছে এটাই তারা বিশ্বাস করে, আর সে যে জেল খাটছে এটা তার প্রাপ্য শাস্তি। কয়েকজন তারপরও জোর করে কথা বললেও তারা সেই সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন দিতে পারে না। অবশেষে একটা লোকের কাছ থেকে বিনোদ জানতে পারে কাউন্সিলরের সেই মার্ডার কেসে একজন আই উইটনেস ছিল, আর সে একজন গাড়ির মেকানিক। তারা সেই কার মেকানিকের ঠিকানা নিয়ে সেখানে চলে যায় তার সাথে কথা বলার জন্য এবং জিজ্ঞেস করে সেই দিন খুন হওয়ার সময় কি দেখেছিল সে। সেই কার মেকানিক বলে না, খুন হওয়ার সময় আমি দেখিনি, কিন্তু সেই কাউন্সিলরকে যখন কিডন্যাপ করা হয় তখন আমি সাক্ষী ছিলাম, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। সেই কার মেকানিক বলে আমি নিজের চোখে দেখেছিলাম সেদিন কাউন্সিলর যখন তার বাড়ি ফিরছিল হেঁটে হেঁটে একটি অটো নিয়ে দুইজন লোক আসে। অটোটা হুট করেই থেমে যায়, সেখান থেকে দুইজন লোক নামে আর সেই কাউন্সিলরকে জোর করে অটোতে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় সৌভাগ্যবশত আমি শুধু রায়ানের ফেসটাই দেখেছিলাম, কিন্তু ড্রাইভিং সিটে এবং রায়ানের সাথে অন্য যে লোকটি ছিল সে কে ছিল সেটা আমি জানি না। এরপরেই বিনোদ আর পল্লবী সেখান থেকে একজন পুলিশ অফিসারের কাছে চলে আসে যে ওই সময়টাতে পিটারের কেসটা ইনভেস্টিগেশন করেছিল। সেখানে সেই পুলিশ অফিসার বলতে শুরু করে, বলে একদিন থানার ভেতরে সেই কাউন্সিলর ওয়াইফ এবং সেই কার মেকানিক তার কাছে চলে আসে আর বলে অটোতে দুইজন লোক এসে সেই কাউন্সিলরকে কিডন্যাপ করে। আমরা 2 দিন ভরে সেই কাউন্সিলরকে বিভিন্ন জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। এছাড়া সেই কাউন্সিলর মুক্তিপণ দাবি করে কোনো টাকা বা কোনো জিনিস চেয়ে চিঠি বা ফোন আসেনি। তাই পুলিশরা আমরা ধারণা করছিলাম সেই কাউন্সিলরকে মেরে ফেলেছে শত্রুতার বশে কেউ। ঠিক দেখা যায় একদিন পরেই
রায়ান এবং পিটার থানায় আসে এবং সেই কাউন্সিলরকে হত্যা করেছে বলে তারা জানায়। তারা দুজনেই বলতে শুরু করে যে তারা দুজন সেই কাউন্সিলরকে সমুদ্রের মাঝে হাত পা বেঁধে নিয়ে যায় আর তার হাত পায়ের মধ্যে পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেয়। পুলিশরা তাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কাউন্সিলর ডেড বডি তারা কোথাও খুঁজে পায়নি। এরপরে আমরা তাকে দিয়ে একটি স্কেচ তৈরি করাই, যেটা রায়ানের সাথে পুরোপুরিভাবে ম্যাচ হয়ে গেছে। তাই আমরা বুঝতে পেরেছিলাম যে রায়ান আর পিটারই সেই কাউন্সিলরকে খুন করেছে, কিডন্যাপ করেছে। এরপরে বিনোদ আর পল্লবী চলে যায় সেই কাউন্সিলরের স্ত্রীর কাছে। সেখানে যাওয়ার পরে তারা তার সাথে দেখা করতে যায়। সেই মহিলাটি কারোর সাথে কথা বলছিল, দোতলায় ছিল। আর সেই মহিলা দ্বিতীয় তলা থেকে বিনোদ এবং পল্লবীকে জিজ্ঞেস করে তারা কেন এসেছে, তার কাছে তার কি প্রয়োজন। বিনোদ আর পল্লবী খুলে বলে যে তার হাজবেন্ডের যে মার্ডার কেসটা ছিল সেই কেসটা নিয়ে তারা একটু কথা বলতে চায়। কিন্তু সেই মহিলা মার্ডার কেসটার কথা শুনতেই একটু ঘাবড়ে যায় আর বলে যে আমি এই কেসটা নিয়ে এখন আর কথা বলতে চাই না, আমাকে বিরক্ত করবেন না, আপনারা এখান থেকে চলে যান। বিনোদ আর পল্লবী তাকে কয়েকবার রিকোয়েস্ট করলেও সেই মহিলা তাদের সাথে কথা বলার জন্য নিচতলায় পর্যন্ত আসে না, ওপরতলা থেকেই তাদেরকে বিদায় করে দেয়। আর এতেই বিনোদ আর পল্লবীর সেই মহিলার প্রতি সন্দেহ জাগে। নিশ্চয়ই এই মহিলা আমাদের কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, না হলে সে এভাবে ঘাবড়ে যেত না। এরপরে বিনোদ আর পল্লবী চলে আসে সেই উকিলের কাছে যারা পিটার এবং রায়ানের কেসটা লড়েছিল। সেখানে বিনোদ আর পল্লবী জানতে চাইলে সে বলে হ্যাঁ, সেই কেসটা লড়েছিল, কিন্তু সে অনেক চেষ্টা করেও তাদের বেল দেওয়াতে পারেনি। কারণ একে তো যে খুন হয়েছে সে একজন কাউন্সিলর, অন্যদিকে সেই কাউন্সিলরকে কিডন্যাপ করার সময় একজন আই উইটনেস ছিল। এতে করে কোনোভাবেই তাদের সাজা মওকুফ হয় না। অন্যদিকে তাদের বেলও দেওয়াতে পারিনি আমি। একদিন আমি রাতের বেলায় আমার বন্ধুর সাথে ছাদে বসে মদ খাচ্ছিলাম। তখনই পিটার আর রায়ান আমার কাছে আসে আর বলে আমরা কাউন্সিলরকে কিডন্যাপ করে খুন করে ফেলেছি, আমাদের কেসটা লড়ুন আর আমাদের যে করেই হোক কম শাস্তি পেয়ে বেল দেওয়ার ব্যবস্থা করুন। সেখানে এই কেসটা লড়ার জন্য তারা দুজনেই আমাকে ভালো টাকা অ্যাডভান্স করেছিল আর আমি কেসটা লড়েছিলাম। কয়েকবার চেষ্টা করেও আমি তাদের বেল দেওয়াতে পারিনি। এছাড়া তাদের বেল না পাওয়ার আরও একটা প্রধান কারণ হচ্ছে তারা সরাসরি থানায় যেয়ে পুলিশ অফিসারের সামনে স্বীকার করেছে যে তারাই দুইজন কমিশনারকে কিডন্যাপ করেছে আর খুন করেছে। পিটার, রায়ান এবং সেই লোকটার প্ল্যান ছিল তারা খুনের দায় স্বীকার করে জেলে চলে যাবে আর এই উকিল তাদের 6 মাস পরে বেল দিয়ে দেবে। কিন্তু এই লয়ার কোনোভাবেই সেই কাজটা করতে পারেনি। এরপরে বিনোদ আর পল্লবী রবিকে নিয়ে জেলে চলে যায় পিটারের সাথে দেখা করার জন্য। বিনোদ পিটারকে বলে আপনি যদি এখান থেকে বের হতে চান এবং আপনার মেয়ের সাথে থাকতে চান তাহলে কি কি হয়েছে পুরো বিষয়টা আমাদের খুলে বলুন এবং সব কিছু ক্লিয়ার করবেন, কোনো কিছু লুকিয়ে রাখবেন না। তখনই পিটার বলতে শুরু করে আমি যখন একেবারে হতাশ ছিলাম যে সেই মহল্লার লোকদের টাকাগুলো কিভাবে পরিশোধ করব, তখনই রায়ান একদিন আমার কাছে আসে আর বলে তার একটি প্ল্যান রয়েছে। সেই প্ল্যান অনুযায়ী কাজ করলে অবশ্যই তারা মহল্লার লোকের টাকাগুলো পরিশোধ করে ফেলতে পারবে। রায়ান পিটারকে গুরু নামের একজন লোকের কাছে নিয়ে যায়। গুরু তাদের পুরো প্ল্যানটা খুলে বলে যে সেই কাউন্সিলরের খুনের কেসে তাদের জেলে যেতে হবে আর সেখানে যে কবুল করে নিতে হবে যে তারাই কাউন্সিলরকে খুন করেছে। আর এই কাউন্সিলরকে খুন করার অপরাধে যখন তারা সারেন্ডার করবে তখনই তাদের দুইজনকে 5 লাখ করে 10 লাখ টাকা দেওয়া হবে। এছাড়া এই খুনের কেসে তাদের পুরোপুরি শাস্তি হবে না, কারণ যেহেতু কাউন্সিলরের ডেড বডি খুঁজে পাওয়া যাবে না আর এই খুনের কোনো প্রমাণও তাদের কাছে নেই, তাই এইসব বিষয়ে জাজ বেশি দিন কোর্টে আটকে রাখে না, তাড়াতাড়ি কেসের মীমাংসা করে দেয়। অন্যদিকে একজন লয়ার তো থাকবেই তোমাদের বেল দিয়ে দেওয়ার জন্য, যার ফলে তোমরা সহজেই বাইরে বের হয়ে আসতে পারবে। এদিকে পিটার আর রায়ানের যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই তারা অনিচ্ছা সত্ত্বেও গুরুর কথায় রাজি হয়ে যায়। এদিকে পিটার যতটা সহজ সরল ছিল রায়ান কিন্তু তার ঠিক বিপরীত ছিল। রায়ান খুবই ধূর্ত আর চালাক ছিল, ইতিমধ্যে সে কয়েকবার জেলও খেটেছে। পিটার আর রায়ান কাজটাতে রাজি হওয়ার পরে গুরু তাদের বিভিন্ন লোকেশনে নিয়ে যেতে থাকে এবং তাদের ট্রায়াল দেওয়াতে থাকে যে পুলিশের সামনে তারা কি বলবে। যখন পুলিশ তাদের জিজ্ঞেস করবে যে তারা কিভাবে সেই কাউন্সিলরকে খুন করেছে বা কিডন্যাপ করেছে তখন তারা কি বলবে, পুরোপুরিভাবে সেই লোকেশনে নিয়ে যাওয়ার পরে গুরু তাদের ডিটেলসে বলে দেয় তারা পুলিশকে কি বয়ান দেবে। এছাড়া গুরুর কথা শুনে সেখানে বোঝাই যাচ্ছিল সেই কাউন্সিলরকে কে খুন করেছে বা কে কিডন্যাপ করেছে গুরু সেটা ভালো করেই জানত। তারপরেও অপরাধীদের শাস্তির হাত থেকে বাঁচানোর জন্যই দুইজন নিরপরাধ মানুষকে তারা জেলে পাঠাচ্ছে টাকার লোভ দেখিয়ে।
এরপরে বিনোদ আর পল্লবী জেল থেকে আবারও সেই কাউন্সিলর ওয়াইফের বাড়িতে চলে আসে এবং তার সাথে কথা বলতে চায়। এইবারও সেই মহিলা একটু রেগে যায় আর বলে, আমার স্বামীর খুনের কেসটা মীমাংসা হয়ে গেছে, কোর্ট সেটা রায় দিয়ে দিয়েছে, অপরাধীরা শাস্তি পাচ্ছে, আবার সেই কেসটা নিয়ে কেন বিরক্ত করছেন? আপনারা এখান থেকে চলে যান, আমার কাজ আছে। ঠিক তখনই বিনোদ আর পল্লবী একটু রেগে যায়। বিনোদ সেই মহিলাকে শাসাতে থাকে আর বলে, যদি আপনি আমাদের প্রশ্নের জবাব না দেন তাহলে অবশ্যই আপনাকে আপনার হাজবেন্ডের খুনের কেসেই ফাঁসিয়ে দেব, কারণ যারা সাজা কাটছে তারা অপরাধী নয়, তারা বিনা অপরাধে সাজা কাটছে। এতে করে সেই মহিলা একটু ভয় পেয়ে যায় আর অবশেষে সে বিনোদ আর পল্লবীর সাথে দেখা করতে রাজি হয়। ভেতরে আসার পরে বিনোদ সেই মহিলাকে জিজ্ঞেস করতে থাকে, আমরা কিভাবে মেনে নেব? আপনার হাজবেন্ডকে আপনিই খুন করেননি, কারণ আমরা ইতোমধ্যে জানতে পেরেছি আপনার হাজবেন্ড রাজনীতিতে থাকাকালীন অনেক টাকা ইনকাম করেছে, সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আর সেই সব কিছুই তার নামে ছিল, আপনার নামে একটা টাকাও ছিল না। হয়তোবা সম্পত্তির জন্যই আপনি আপনার হাজবেন্ডকে কিডন্যাপ করে খুন করিয়েছেন এবং সেই সম্পত্তির এখন ভোগ দখল করছেন। তখন সেই মহিলাটি একটু ভয় পেয়ে বলে, এমনটা নয়, আমার হাজবেন্ডের সেই সব সম্পত্তি এখন আমি ভোগ করছি, কারণ আমি তার স্ত্রী আর তার সম্পত্তির উপরে আমার একটা হক রয়েছে, এই জন্যই। কিন্তু এই সব সম্পত্তির একটা জিনিসও আমার নামে নয়। বিনোদ তাকে জিজ্ঞেস করে, যেদিন আপনার হাজবেন্ড মিসিং হয় বা কিডন্যাপ হয় সেই দিন কি কি হয়েছিল আমাদের খুলে বলুন। মহিলাটি বলতে শুরু করে, যেদিন কিডন্যাপ হয় ঠিক তার আগের দিন একটি মিটিং থেকে তার হাজবেন্ড বাড়িতে ফিরেছিল। পরদিন সকালে সে জগিং করার জন্য বের হয়। ঠিক তখনই সে কার মেকানিক আমার বাড়িতে এসে দৌড়ে বলে যে আমার হাজবেন্ডকে একটি অটোতে দুইজন লোক কিডন্যাপ করে নিয়ে গেছে। কয়েকদিন পরে যখন সেই দুইজন লোক এসে বলে যে তারা আমার হাজবেন্ডকে খুন করে ফেলেছে এবং কিডন্যাপ করেছিল, পুলিশরা তাদের অ্যারেস্ট করে। কোর্টে কেসটা চলতে থাকে এবং অবশেষে প্রমাণিত হয় তারা দুজনই আমার হাজবেন্ডের খুনের সাথে জড়িত। এরপরে বিনোদ সেই মহিলাকে আরও বিভিন্ন প্রশ্ন করে, বলে আপনার হাজবেন্ড কোথাও যেত কিনা, বা তার কোনো বদঅভ্যাস ছিল কিনা, অথবা এমন কেউ ছিল যে তার হাজবেন্ডকে মারতে চাইতো বা তার সাথে কোনো শত্রুতা ছিল। এমন কিছু আমি জানি না, তবে আমার হাজবেন্ড মাঝে মধ্যে রুদ্রা যোগী নামের একটি আশ্রমে যেত, এটা আমি কয়েকবার শুনেছি। বিনোদ আর পল্লবী সেই আশ্রমে চলে আসে সেটার থেকে খোঁজ নেওয়ার জন্য। বিনোদ তার এক বন্ধুকে সে আশ্রমে পাঠায় এবং তাকে সেই আশ্রমের স্বামীর সাথে কথা বলতে বলে। কিন্তু সেই ছেলেটা যখন আশ্রমে যায় সেখানে একজন লোক আশ্রমে গেটের তালা দিয়ে বের হয়ে যাচ্ছিল। তাকে জিজ্ঞেস করা হয় এই আশ্রমের স্বামীর সাথে সে দেখা করতে চায়, কিন্তু কোনোভাবেই সেই লোকটা তাকে দেখা করতে দেয় না আর বলে এখন তার কাজ রয়েছে, সে চলে যায়। ছেলেটার সন্দেহ হয়, সেই লোকটার পিছু করে। দেখা যায় সেই লোকটা একটা বাড়িতে ঢোকে আর কিছুক্ষণ পরে মডার্ন পোশাক পরে সে আবারও বাইরে চলে আসে। অন্যদিকে এরপরে তার পিছু করতে করতে দেখা যায় সে একটি বাড়িতে আসে যেখানে সে মেয়েদের সাথে ফুর্তি করার জন্য এসেছিল। তখনই বিনোদ আর পল্লবী তাকে কিছুটা টর্চার করে জিজ্ঞেস করে সেই আশ্রমে আসলে কি হচ্ছিল। সেই লোকটা বলতে থাকে এই আশ্রমে অনেক আগে থেকেই বিভিন্ন ধরনের অবৈধ কাজ হচ্ছিল। এই আশ্রমে কালো টাকা সাদা করা হতো আর এই খবরটা পাওয়ার পরে ইনকাম ট্যাক্স অফিসাররা 2014 সালে এই আশ্রমে একটা রেড করে আর সেখান থেকে অনেক টাকা তারা বাজেয়াপ্ত করে। এই আশ্রমের ওপরে অনেক নেতাদের হাত ছিল, অনেক রাজনীতিবিদদের, কারণ তারা বিভিন্ন সময় এই আশ্রমে আসতো এবং তাদের কালো টাকা দিয়ে যেত আর কিছুদিন পরে সেই টাকাগুলোকে বৈধ করে নিয়ে তারা চলে যেত। এই আশ্রম যে চালাতো সে হচ্ছে ভীমা। এই আশ্রমের যে স্বামী বা গুরুজি ছিল সে ভীমার হয়েই কাজ করত। এরপরেই বিনোদ সেই লোকটাকে সেই কাউন্সিলর ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটা বলে কাউন্সিলর আর ভীমা একে অপরের খুব পরিচিত ছিল, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। বিনোদ বুঝতে পারে যে কাউন্সিলরের মৃত্যু বা কিডন্যাপ হওয়ার পেছনে হয়তোবা ভীমার হাত থাকতে পারে, তাই তারা ভীমার ব্যাপারে ইনভেস্টিগেশন করতে শুরু করে। যখনই তারা ভীমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল তারা একটা চমকপ্রদ তথ্য খুঁজে পায়। সেটা হচ্ছে 10 বছর আগে যখন সেই কাউন্সিলর মারা যায় এবং কিডন্যাপ হয়, তখন ভীমা তার বাড়ির আশেপাশের জমিগুলো 3 গুণ দামে কিনে নেয়, যার মানে ওই জমিগুলোতে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। বিনোদ পল্লবীকে বলতে থাকে ভীমা সেই কাউন্সিলরকে হয়তোবা কিডন্যাপ এবং খুন করেছে আর এরপরে তার বাড়ির আশেপাশের জমিতে কোথাও পুঁতে রেখেছে আর এই জন্যই সে জমিটা 3 গুণ দামে কিনে ফেলেছিল। তখনই দেখা যায় বিনোদ আর পল্লবীর বাসায় 3 জন মুখোশ পরা লোক হামলা করে। তারা পল্লবীকে আঘাত করার পরে বিনোদকে মারতে থাকে আর বলে এই কেসটা থেকে দূরে থাকার জন্য।
কিন্তু বিনোদ অনেক কষ্টে সেই 3 জন লোককে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সেই উকিল চলে আসে রুবির সাথে দেখা করতে এবং তাকে কিছুটা টাকা ধরিয়ে দেয় আর বলে, তোমার বাবার কেসটা নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, তোমার বাবা বাইরে বের হয়ে আসবে। যদিও রুবি টাকা নিতে চায় না, কিন্তু তারপরেও সেই উকিল তাকে জোর করে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। উকিল সেখান থেকে যাওয়ার পরপরই রুবি কল করে পল্লবীকে আর পুরো ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পরে বিনোদ বলতে থাকে, তার মানে এই কেসটা আমরা ঠিকঠাকভাবেই ইনভেস্টিগেশন করছি, আর এই কেসটার রহস্য উন্মোচন হয়ে যাবে বলেই হয়তো আমার উপরে হামলা এবং রুবিকে টাকা দিয়ে মুখ বন্ধ করাতে চাইছে। বিনোদ গোপনে লুকিয়ে এসে ভীমার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। এরপরে ভীমা এবং আরও একটি লোকের ছবি নিয়ে সে পিটারকে দেখায়। পিটার ভীমাকে চিনতে না পেলেও অন্য লোকটিকে চিনতে পারে, যে ছিল গুরু। গুরুই তাদের সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। দেখা যায় রায়ান আগে থেকেই সবকিছু জানতো। রায়ান আর গুরু আগে থেকে একসাথে হাত মিলিয়েছিল, আর রায়ান আর গুরু মিলিয়েই সেই কাউন্সিলরকে কিডন্যাপ করেছিল। অন্যদিকে ভীমার ব্যাপারে যখন তারা খোঁজ খবর নিচ্ছিল সবার কাছ থেকে, জানতে পারে যায় যে ভীমা এই ধরনের কিডন্যাপিং খুনের কেসের সাথে জড়িত। আর শুরুতে সে একজন লোকাল মাস্তান ছিল, আর ধীরে ধীরে রাজনৈতিক লোকদের সাথে ওঠা বসা করতে করতে একটা সময় সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপরে রাজনৈতিক নেতাদেরই সে কন্ট্রোল করতে থাকে এবং তাদের বিভিন্ন কাজ সে করে দিত। এরপরে সে দিলীপকে দেখা যায় এবং দিলীপ এই কেসটা লড়তে রাজি হয়। দেখা যায় বিনোদ আর পল্লবী গুরু আর ভীমার বিরুদ্ধে যেসব প্রমাণ জোগাড় করতে পেরেছিল তারা সেগুলো আদালতে পেশ করে, আর সেই প্রমাণগুলোর সাহায্যে আদালতে দিলীপ প্রমাণ করে দেয় সেই কাউন্সিলর খুন আর কিডন্যাপিংয়ের পেছনে গুরু আর ভীমাই জড়িত। ভীমাকে ধরা না গেলেও গুরুকে পুলিশ ধরে ফেলে এবং তাকে সাজা দেয়। অন্যদিকে দেখা যায় গুরুর হয়ে সেই কেসটা লড়ছিল সেই উকিল, যারা প্রথমে পিটার এবং রায়ারকে বেল দেওয়ার কথা ছিল। এদিকে ভীমা যে জায়গাগুলো 3 গুণ দামে কিনে ফেলেছিল, পুলিশের সাহায্য নিয়ে সেই জায়গাগুলোকে খোঁড়াখুড়ি করা হয়, আর দেখা যায় সেখানে একটি ডেড বডির কঙ্কাল পাওয়া যায়। বিনোদ আর পুলিশরা ভাবতে থাকে যে কঙ্কালটি পাওয়া গেছে সেটা নিশ্চয়ই সেই কাউন্সিলরের, কিন্তু যখনই ডিএনএ টেস্ট করা হয় দেখা যায় সেই কঙ্কালটা কাউন্সিলরের নয়, বরং সেটা ছিল ভীমার বাবার। এরপরে ভীমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে ভীমা বলতে শুরু করে ছোটবেলা থেকেই ভীমা আর সেই কাউন্সিলর একে অপরের বন্ধু ছিল। সেই কাউন্সিলর জানতো ভীমার কাছে অনেক কালো সম্পদের পাহাড় রয়েছে, কিন্তু সে এটা জানতো না ভীমা এই টাকাগুলোকে কিভাবে সাদা করছে, অর্থাৎ বৈধ করছে। কিন্তু সেই কাউন্সিলর একদিন জেনে যায় যে ভীমা তার সব কালো টাকাগুলো সেই আশ্রমে পাঠাতো, আর আশ্রমে পাঠানোর পরে সেই আশ্রমের গুরুজি সেই টাকাগুলো বিভিন্ন অর্গানাইজেশনকে দিত, যারা সেই টাকাগুলোকে সাফেদ অথবা বৈধ বানিয়ে ফেলতো। কাউন্সিলর একটি প্ল্যান করে, সেটা হচ্ছে ভীমার যত সব কালো টাকা ছিল এবং আশ্রমের যত সব কালো টাকা বৈধ করা হচ্ছিল সেই টাকাগুলো রেড করিয়ে সে নিয়ে নেবে। আর এই রেডের জন্য সে কয়েকজন ইনকাম ট্যাক্স অফিসারের সাথে হাত মেলায়। তারা কয়েকজন প্ল্যান করে ইচ্ছে করেই সেই আশ্রমে রেড করে। রেড করার আগে সেই কাউন্সিলর আশ্রমের গুরুজিকে কল করে আর বলে আশ্রমে রেড করা হবে, তাড়াতাড়ি সবকিছু অন্য জায়গায় ট্রান্সফার করুন। সেই গুরুজি যখন আশ্রমের সব কালো টাকাগুলোকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময়টাতে দেখা যায় পুলিশ সেখানে চলে আসে এবং টাকাসহ ভ্যানটাকে জব্দ করে ফেলে। এরপরে জব্দ করা সেই টাকাগুলো ইনকাম ট্যাক্স অফিসার এবং সেই কাউন্সিলর নিজেদের মধ্যে ভাগ করে নেয়। অন্যদিকে সেই গুরুজি ভীমাকে ফোন করে জানায় সবকিছু। ভীমা সবকিছু শোনার পরে প্রচণ্ড রেগে যায় আর গুরুজিকে বলে এই সবকিছু কিভাবে হলো, কখন হলো। গুরুজি যখন বলে যে রেড করার কথাটা আগেই কাউন্সিলর তাকে বলে দিয়েছিল, তখনই ভীমার সন্দেহ হয়। সে ভাবতে থাকে সেই কাউন্সিলরই হয়তোবা এর সাথে জড়িত রয়েছে। এরপরে ভীমা জানতে পারে হ্যাঁ, কাউন্সিলরই এর সাথে জড়িত রয়েছে। এরপরেই রায়ান এবং গুরুকে দিয়ে সেই কাউন্সিলরকে সে কিডন্যাপ করায় এবং একটা জায়গায় নিয়ে আসার পরে প্রচণ্ড টর্চার করে তাকে। কিন্তু সেই টাকার ব্যাপারে কাউন্সিলর তখনও কোনো মুখ খোলেনি, এই জন্য ভীমা রেগে গিয়ে তাকে মেরে ফেলে। এরপরে রাতের বেলা কবরস্থানে নিয়ে তার লাশটা জ্বালাতে থাকে, কিন্তু হঠাৎ করেই পাশের কয়েকজন লোক সেটা দেখে ফেলে। তখন তারা জিজ্ঞেস করে যে এখানে কার লাশ পোড়ানো হচ্ছে। ভীমা তখন বলে দেয় যে তার বাবা মারা গেছে, তার লাশটাই এখানে পোড়ানো হচ্ছে। পরে ভীমা ভাবতে থাকে এখন যদি তার বাবাকে বাইরের লোকেরা দেখে ফেলে তাহলে কি হবে, তাহলে সবাই সন্দেহ করবে এবং পুলিশের কাছে চলে যাবে, আর কাউন্সিলর মৃত্যুর রহস্যটা বাইরে বের হয়ে আসবে। এই জন্য সেই মিথ্যেটাকে সত্যি করার জন্যই ভীমা গুরুকে নিয়ে তার নিজের বাবাকেই খুন করে ফেলে।
আর রাতের বেলায় তার বাবার লাশটা বাড়ির পাশেই একটা জায়গাতে পুঁতে ফেলে। ভীমা ভাবতে থাকে ভবিষ্যতে কোনো সময় যদি এই জায়গাগুলোতে কোনো কনস্ট্রাকশনের কাজ হয় তাহলে অবশ্যই তার বাবার লাশটা বাইরে বের হয়ে আসবে, এরপরে তখন সে ধরা পড়ে যাবে। এই জন্য এই জায়গাতে যাতে কোনো খোঁড়াখুড়ি না হয় এই জন্য ভীমা সেই জায়গাগুলোকে 3 গুণ দামে কিনে ফেলে। অবশেষে পুলিশের চাপের মুখে এভাবেই ভীমা সবকিছু খুলে বলে। অবশেষে সবকিছু শোনার পরে আর সব প্রমাণ পেশ করার পরে আদালতে ভীমা এবং গুরুকে ফাঁসির আদেশ দেয়। আর আশ্রমে সেই গুরুজিকেও 7 বছরের জেল দেওয়া হয়, কারণ সে ভীমা আর গুরুকে সাহায্য করেছিল। অন্যদিকে সব প্রমাণের ভিত্তিতে অবশেষে পিটারকে এত বছর পরে সেই কেসটা থেকে মুক্তি দেওয়া হয়। পিটার জেল থেকে বের হতে রুবি দৌড়ে যেয়ে তাকে জড়িয়ে ধরে এবং দুজনেই কাঁদতে শুরু করে। অন্যদিকে দেখা যায় বিনোদ এবং পল্লবী তাদের এজেন্সির প্রথম কেসটাতে একজন নির্দোষ মানুষকে শাস্তিমুক্ত করে, তাকে জেল থেকে মুক্ত করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।